আজকের আলোচনার বিষয়বস্তু সার্ভে প্রোফাইল। সার্ভে প্রোফাইল কি, সার্ভে প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, সার্ভে কাজ করতে সার্ভে প্রোফাইল কেন দরকার হয় এবং সার্ভে প্রোফাইল তৈরি করতে কি কি ভুল হতে পারে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, এই সব প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিও। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সার্ভে প্রোফাইল কি। বেসিক্যালি সার্ভে করতে সার্ভে প্রোফাইলের দরকার নেই। আপনি যদি স্ক্যামিং না করে সরাসরি নিজেই সার্ভে করেন তাহলে সার্ভে প্রোফাইলের দরকার নেই। আপনার নিজের সম্পর্কে আপনাকে যতই প্রশ্ন করা হোক না কেন আপনার কোনো কিছু মুখস্থ রাখতে হবে না, আপনি অনর্গল উত্তর দিতে পারবেন। কিন্তু এখানে যেহেতু আমরা কাজটা করতেছি নিজেকে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে রিপ্রেজেন্ট করে, যাকে রিপ্রেজেন্ট করতেছি তার বিষয়ে প্রশ্ন করা হলে আমাদের পক্ষে প্রত্যেকটা প্রশ্নের উত্তর মনে রাখা সম্ভব নয়। এই কারণে আমরা যাকে রিপ্রেজেন্ট করব তার একটা পরিপূর্ণ বায়োডাটা তৈরি করব এবং এটা দেখে দেখেই সার্ভের উত্তর দিব। এই বায়োডাটাকেই বলা হচ্ছে সার্ভে প্রোফাইল। মানে হলো যুক্তরাষ্ট্রের একটা নাগরিকের পরিপূর্ণ বায়োডাটা তৈরি করাকেই বলি আমরা সার্ভে প্রোফাইল। এবার জেনে নেওয়া যাক সার্ভে করতে সার্ভে প্রোফাইল কেন দরকার হয়। ধরুন আপনি স্টিফেন জর্জ নামে যুক্তরাষ্ট্রের একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করেই সার্ভে কাজটা করতেছেন। আমরা যখন সার্ভে করব সার্ভে সাইট জানে স্টিফেন জর্জই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে। প্রশ্নগুলো করা হচ্ছে স্টিফেন জর্জকেই। স্টিফেন জর্জ কোন মডেলের গাড়ি ইউজ করে, স্টিফেন জর্জ কোথায় কোথায় নাস্তা করে, কোন ধরনের মেনু পছন্দ করে, কোন ব্যাংকে কি কি ধরনের অ্যাকাউন্ট আছে, বাড়িতে কি কি অ্যাপ্লিয়েন্স আছে, গত সপ্তাহে কত টাকার বাজার করেছে, তার পছন্দের ব্র্যান্ড কি কি, ইত্যাদি ইত্যাদি। এইসব প্রশ্নগুলো করা হচ্ছে স্টিফেন জর্জকেই, কিন্তু উত্তর দিচ্ছি আমি বা আপনি। একই ধরনের প্রশ্ন আপনার সম্পর্কে আপনাকে হাজারবার করা হলেও নিশ্চয়ই আপনি ভুল করবেন না। কিন্তু আমরা যেভাবে সার্ভে কাজটা করি এখানে আমাদের নিজের উত্তর দেওয়ার সুযোগটা নেই। স্টিফেন জর্জ হয়ে উত্তর দিতে গেলে এতগুলো বিষয় মনে রাখা সম্ভব নয়, আর আমরা চাইলেও এক একদিন এক এক ধরনের উত্তর দিতে পারবো না। তখন সার্ভে সাইট বুঝতে পারবে আপনি ফেক অ্যাকাউন্ট ইউজ করতেছেন। এই কারণেই আমাদেরকে একটা নির্ভুল পরিপূর্ণ সার্ভে প্রোফাইল তৈরি করতে হবে, যাতে করে আমরা যাকে রিপ্রেজেন্ট করতেছি তার বিষয়ে যতই প্রশ্ন করা হোক না কেন কনসিস্টেন্টলি একই উত্তর দেওয়া যায়। এবার আমরা দেখব কিভাবে সার্ভে প্রোফাইল তৈরি করতে হয়। তাহলে চলুন একটা পরিপূর্ণ সার্ভে প্রোফাইল তৈরি করার জন্য সার্ভে সাইট থেকে প্রশ্নগুলো কালেক্ট করে আমি এক্সেলের মাধ্যমে একটা সার্ভে প্রোফাইলের ফরম্যাট তৈরি করেছি। এটার মাধ্যমে খুব সহজেই একটা নির্ভুল পরিপূর্ণ সার্ভে প্রোফাইল তৈরি করতে পারবেন। চলুন এটা ওপেন করি। প্রথমে আমি এই প্রোফাইল ফরম্যাটে কি কি রিসোর্স আছে এই বিষয়গুলো ক্লিয়ার করব। একটু খেয়াল করলে দেখবেন এই প্রোফাইল ফরম্যাটে অনেকগুলো স্প্রেডশিট আছে। আমি এখানে কোন স্প্রেডশিটের কাজ কি তা নিয়ে আলোচনা করব। প্রথমে সেটআপ প্রোফাইল। সেটআপ প্রোফাইলে ক্লিক করি। সেটআপ প্রোফাইলটা বেসিক্যালি তৈরি করেছি আমরা যখন সোয়াগবাক্স, মাই পয়েন্টস বা ইনবক্স ডলারে অ্যাকাউন্ট করতে যাই প্রত্যেকটা সার্ভে সেটে শুরুতে একটা প্রোফাইল সার্ভে করতে হয়। ওই সার্ভে প্রোফাইলে যেসব প্রশ্ন করা হবে ওই সব প্রশ্নগুলোকে নিয়েই সেটআপ প্রোফাইল সাজিয়েছি। সার্ভে সেটে অ্যাকাউন্ট তৈরি করার সময় মূল প্রোফাইল থেকে প্রশ্নগুলো খুঁজে বের করতে কষ্ট হবে। এই কারণে আমি প্রশ্নগুলোকে আলাদা করে সাজিয়েছি সেটআপ প্রোফাইল হিসেবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাকে এই প্রোফাইলটা তৈরি করতে হবে না। আপনি যখন আপনার মূল প্রোফাইল তৈরি করবেন এই প্রোফাইলটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তার মানে হলো সেটআপ প্রোফাইলটা তৈরি করেছি শুধুমাত্র সার্ভে সাইটে অ্যাকাউন্ট তৈরি করার সময় প্রশ্নগুলো সহজে খুঁজে পাওয়ার জন্য। আপনারা যখন সার্ভে সাইটে অ্যাকাউন্ট খুলবেন তখন এই সেটআপ প্রোফাইল থেকে দেখে দেখেই প্রশ্নের উত্তর দিবেন। তাতে করে আপনাদের অনেক সময় সেভ হবে, কারণ আপনি যদি মূল প্রোফাইল থেকে প্রশ্নগুলো খুঁজে বের করতে যান তখন আপনার অনেক সময় নষ্ট হতে পারে। তারপর আমরা দেখব ব্ল্যাঙ্ক প্রোফাইল। ব্ল্যাঙ্ক প্রোফাইলে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক প্রোফাইলটা হচ্ছে আমাদের মূল প্রোফাইল, যেখানে আমরা আমাদের প্রোফাইল তৈরি করব। অনেকেই এই প্রোফাইলটা তৈরি করতে এসে প্রশ্নগুলো দেখে ঘাবড়ে যান। একটা বিষয় মনে রাখবেন, আপনি সার্ভে কাজটা করতে চাচ্ছেন তার মানে হলো আপনি দৈনিক এরকম হাজার হাজার প্রশ্নের উত্তর দিবেন। সার্ভে কাজটার মূল কাজই হলো প্রশ্নের উত্তর দেওয়া এবং উত্তর দেওয়ার মাধ্যমেই কিন্তু ইনকামটা আসবে। এখানে আপনার মূল কাজটাই হলো প্রশ্নের উত্তর দেওয়া। আর আপনি যদি সামান্য এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন তখন অবশ্যই আপনি হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে পারবেন না।
আর এই সব প্রশ্নগুলো হচ্ছে বেসিক প্রশ্ন। আপনি যখন সার্ভে করবেন আপনাকে যেসব প্রশ্ন দেওয়া হবে তা এর চেয়ে অনেক বেশি কমপ্লেক্স। আপনাকে ওইসব প্রশ্নের উত্তর দিতে হবে এবং ওইসব প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনার ইনকামটা আসবে। এই প্রোফাইল থেকে আপনাকে দৈনিক 1000 বার প্রশ্নের উত্তর দিতে হবে এবং আপনি যদি প্রোফাইলটা বুঝে বুঝে তৈরি করেন তখন সার্ভে করার সময় প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ হয়ে যাবে। আর যদি মনে করেন এই কাজটা আপনার জন্য অনেক কঠিন তাহলে সার্ভে কাজটা না করাই শ্রেয়। এই প্রোফাইলটা তৈরি করার আগে আপনি সিম্পলি নিজেকে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে চিন্তা করুন। মনে করুন এই সব প্রশ্নগুলো আপনাকেই করা হচ্ছে। আপনি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক হলে প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতেন। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা প্রোফাইলটা তৈরি করব। এই প্রোফাইলটা তৈরি করার সময় আপনাকে নিজ থেকে কোনো কিছুই লিখে দিতে হবে না। এখানে প্রত্যেকটা প্রশ্নের নিচে উত্তর দেওয়ার জন্য ঘর দেওয়া আছে এবং ওই ঘরে ক্লিক করলেই ড্রপ ডাউন লিস্ট ওপেন হবে। দেখুন এই ঘরে ক্লিক করার পরে এখানে ড্রপ ডাউন লিস্ট ওপেন হচ্ছে। এখান থেকে আপনারা উত্তরটা সিলেক্ট করে দিবেন। আপনারা নিজেদের মতো করে নিজেরা কিছুই দিতে পারবেন না। এখানে যে অপশনগুলো আছে এখান থেকেই সিলেক্ট করে দিতে হবে। খুবই সিম্পল একটা সিস্টেম। এবং এই প্রোফাইলের একদম উপরে হলুদ কালারের দুইটা রো, এই দুইটা রো আপনারা পূরণ করতে পারবেন না। এই দুইটা রোতে নাম, ঠিকানা এবং জন্ম তারিখের জন্য অপশন দেওয়া আছে। আমাদেরকে সার্ভে করার জন্য অথেন্টিক নাম, ঠিকানা এবং জন্ম তারিখ ব্যবহার করতে হবে, অন্যথায় সার্ভে সাইট ব্লক হবে। যে কারণে উপরের এই দুইটা হলুদ ঘর পূরণ করবেন না। এই দুইটা রো ছাড়া বাকি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে দিবেন। চলুন তাহলে আমরা প্রোফাইলটা তৈরি করে নিই এবং এই প্রোফাইল তৈরি করতে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই বিষয়ে আলোচনা করব। আবার বলছি, এই প্রোফাইলটা তৈরি করার আগে মনে করুন আপনি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আপনাকেই প্রশ্নগুলো করা হচ্ছে। আপনি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক হলে প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিবেন ওভাবে চিন্তা করেই আপনি প্রোফাইলটা তৈরি করুন। প্রথম প্রশ্নটা, ডু ইউ ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রি? এর মানে হলো আপনি কোন টাইপের ইন্ডাস্ট্রিতে চাকরি করেন। অর্থাৎ আমাদের দেশে আমরা যেরকম ব্যাংক সেক্টর, গার্মেন্ট সেক্টর বা রিটেল সেক্টর, এভাবে আপনি কোন সেক্টরে কাজ করেন সেটাই বোঝাচ্ছে। এই প্রশ্নটার নিচে উত্তর দেওয়ার জন্য একটা খালিঘর দেওয়া আছে। এই খালিঘরে ক্লিক করলেই একটা ড্রপ ডাউন লিস্ট ওপেন হবে। এখানে দেখুন বিভিন্ন টাইপের ইন্ডাস্ট্রি দেওয়া আছে। এখান থেকে আপনারা যে সেক্টরটা সিলেক্ট করবেন ওই সেক্টরে কাজ করেন হিসেবেই রিপ্রেজেন্ট করবেন। ধরুন আপনি এখান থেকে ব্যাংকিং এন্ড ফিনান্স সেক্টর সিলেক্ট করলেন, তার মানে হলো আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করেন ওটাই রিপ্রেজেন্ট করতেছেন। সুতরাং আপনি এখান থেকে কোন সেক্টরে কাজ করেন এটা রিপ্রেজেন্ট করতে চান এটা সিলেক্ট করে দিন। তবে সিলেক্ট করার সময় অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং সেক্টরে চাকরি করেন এটা রিপ্রেজেন্ট করবেন না। অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং কোম্পানিতে চাকরি করেন এটা রিপ্রেজেন্ট করলে সার্ভে দেওয়া হয় না। এই কারণে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং ছাড়া বাকি যে কোনো একটা সেক্টর আপনারা সিলেক্ট করতে পারেন। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করব ইনফরমেশন টেকনোলজি /IT। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা সিলেক্ট করে দিতে পারেন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবড ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? আপনি কোন ধরনের চাকরি করেন? নিচে উত্তর দেওয়ার ঘরে ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট ওপেন হবে। এখানে দেখুন এমপ্লয়েড ফুল টাইম, আপনি কি ফুল টাইম জব করেন নাকি পার্ট টাইম জব করেন নাকি মিলিটারিতে চাকরি করেন নাকি টেম্পোরারি আনএমপ্লয়েড। এখান থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিতে পারেন। তবে আমরা বেশিরভাগ সময় এমপ্লয়েড ফুল টাইম এটা সিলেক্ট করি। আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিতে পারেন। তবে প্রশ্নগুলো সিলেক্ট করার সময় আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ড্রপ ডাউন লিস্ট থেকে একটা উত্তর সিলেক্ট করে দিলেই প্রোফাইল হয়ে যাবে না। কারণ এখানে একটা প্রশ্ন অন্য আরেকটা প্রশ্নের সাথে সম্পৃক্ত। দেখুন এর আগের প্রশ্নে আপনি বলেছেন আপনি আইটি সেক্টরে কাজ করেন। আপনি যেহেতু আইটি সেক্টরে কাজ করেন তার মানে আপনি এমপ্লয়েড। সুতরাং এই প্রশ্নটা সিলেক্ট করার সময় আপনাকে অবশ্যই এমপ্লয়েড সিলেক্ট করতেই হবে। হতে পারে সেটা পার্ট টাইম, হতে পারে সেটা ফুল টাইম এবং হতে পারে সেটা সেলফ এমপ্লয়েড ফুল টাইম অথবা সেলফ এমপ্লয়েড পার্ট টাইম। যদি আপনি এখানে অ্যাক্টিভ মিলিটারি সিলেক্ট করেন এর আগে আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছেন এটার সাথে এই প্রশ্নের উত্তরটা সাংঘর্ষিক হয়ে যায়। কারণ আপনি এর আগের প্রশ্নে দেখিয়েছেন আপনি আইটি সেক্টরে কাজ করেন, কিন্তু এখানে যখন আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি তখন বললেন আপনি অ্যাক্টিভ মিলিটারি। এই উত্তরের সাথে এই উত্তরটা মিলছে না।
ওটার সাথে সামঞ্জস্য রেখেই আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং আমি যেহেতু এখানে আইটি সেক্টরে কাজ করে দেখিয়েছি, আমাকে এখানে অবশ্যই এমপ্লয়েড দেখাতে হবে। তাহলে আমি এখানে এমপ্লয়েড ফুল টাইম দেখাবো। আর যদি এখানে আনএমপ্লয়েড সিলেক্ট করি বা অ্যাক্টিভ মিলিটারি সিলেক্ট করি, তাহলে ইন্ডাস্ট্রি এর জায়গায় আই ডোন্ট ওয়ার্ক এটা সিলেক্ট করতে হবে। তার মানে হলো এই প্রশ্নের উত্তরের সাথে আগের প্রশ্নের উত্তরের সামঞ্জস্য থাকতে হবে। তাহলে আমি এখান থেকে আইটি সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে এমপ্লয়েড ফুল টাইম সিলেক্ট করে দিলাম। তখন আমার উত্তরের সামঞ্জস্যতা থাকবে। এভাবেই আপনারা প্রশ্নগুলো সিলেক্ট করার সময় আগের প্রশ্নে কি উত্তর দিয়েছেন মাথায় রেখেই প্রশ্নের উত্তর সিলেক্ট করবেন। পরের প্রশ্ন, হুইচ রিজিয়ন ডু ইউ লিভ ইন? এই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে যে অ্যাড্রেস প্রোভাইড করব এটার উপর ডিপেন্ড করে এই প্রশ্নটার উত্তর সিলেক্ট করতে হবে। আপনাদেরকে যে স্টেটের অ্যাড্রেস প্রোভাইড করা হবে ওই স্টেট যে গ্রুপে থাকবে ওই গ্রুপটা সিলেক্ট করে দিতে হবে। এরপর হুইচ ডিপার্টমেন্ট ডু ইউ প্রাইমারিলি ওয়ার্ক উইদিন অ্যাট ইউর অর্গানাইজেশন? দেখুন এর আগে দেখিয়েছেন আপনি আইটি কোম্পানিতে চাকরি করেন। আইটি কোম্পানিতে আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন এটাই বুঝিয়েছে। তাহলে এখান থেকে আপনি আপনার মতো করে একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিন। এখানেও আপনারা ডিপার্টমেন্ট সিলেক্ট করার সময় মার্কেটিং বা সেলস সিলেক্ট করবেন না, কারণ মার্কেটিং বা সেলস সিলেক্ট করলে আপনাদেরকে অবশ্যই সার্ভে দেওয়া হবে না। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করব প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। আপনারা আপনাদের মতো করে আপনারা কোন ডিপার্টমেন্টে চাকরি করেন এটা রিপ্রেজেন্ট করতে চান ওই ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিবেন। পরের প্রশ্ন, হোয়াট ইজ ইউর প্রাইমারি রোল ইন ইউর অর্গানাইজেশন? আপনি যে আইটি কোম্পানিতে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ করেন আপনি কোন পোস্টে কাজ করেন এটাই বুঝিয়েছে। তাহলে ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা এখান থেকে আপনি নিজেকে কোন পোস্টে চাকরি করেন রিপ্রেজেন্ট করতে চান ওই পোস্টটা সিলেক্ট করে দিবেন। তবে সিলেক্ট করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, আপনি এখানে যেই পোস্ট সিলেক্ট করবেন তার উপর ডিপেন্ড করেই সার্ভে সাইট আপনাকে প্রশ্নগুলো করবে। ধরুন আপনি এখান থেকে ডিরেক্টর বা ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট করে দিলেন, তার মানে হলো আপনি যুক্তরাষ্ট্রের একটা আইটি কোম্পানির প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন। সার্ভে সাইট আপনাকে প্রশ্নগুলো করবে একটা আইটি কোম্পানির প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে। সুতরাং আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার সময় ততটা স্মার্ট হতে হবে। এই কারণে আপনারা এখান থেকে প্রশ্নটা সিলেক্ট করার সময় চিন্তা করেই সিলেক্ট করবেন। তাহলে আমি এখান থেকে সিলেক্ট করব ম্যানেজার। ম্যানেজারের উপরের পোস্টগুলো সিলেক্ট করা উচিত নয়, কারণ এগুলোতে অনেক বেশি কমপ্লেক্স প্রশ্ন করতে পারে এবং একজন ডিরেক্টর হিসেবে আপনি কতটুকু জানবেন এটা আপনিই ভালো বুঝবেন। সুতরাং আমি এখান থেকে সর্বোচ্চ ম্যানেজার সিলেক্ট করব। আমি বিশ্বাস করি আমি আইটি কোম্পানির প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো। এর পরের প্রশ্ন, প্লিজ ইন্ডিকেট ইউর অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্সেস। ট্যাক্স ছাড়া আপনার বাৎসরিক ইনকাম সিলেক্ট করতে বলা হচ্ছে। এই প্রশ্নটা বেসিক্যালি ডিপেন্ড করবে আপনি কোন ধরনের কোম্পানিতে কোন ডিপার্টমেন্টে কোন পোস্টে চাকরি করেন তার উপর। এখানে আমি একটা আইটি কোম্পানিতে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজার হিসেবে কাজ করছি এটাই দেখাচ্ছি। সুতরাং যুক্তরাষ্ট্রের একটা আইটি কোম্পানিতে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজার বাৎসরিক কত টাকা ইনকাম করে এটাই আমাকে সিলেক্ট করতে হবে। এটা নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট হতে পারে না। আপনি যে ধরনের কোম্পানিতে যে ডিপার্টমেন্টে যে পোস্টে চাকরি করেন তার উপর ডিপেন্ড করে গুগল সার্চ দিয়ে গুগল থেকে আইডিয়া নেবেন যুক্তরাষ্ট্রে ওই ধরনের কোম্পানিতে ওই ডিপার্টমেন্টে ওই পোস্টে কত টাকা বাৎসরিক ইনকাম করে। গুগল থেকে ধারণা নেওয়ার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এখান থেকে ধারণা করে একটা বাৎসরিক ইনকাম সিলেক্ট করে দিচ্ছি। 85,000 থেকে 89,000 রেঞ্জের মধ্যে আমি সিলেক্ট করতেছি। এবং যেহেতু এখানে বলা হয়েছে হাউসহোল্ড ইনকাম, তার মানে এই অ্যামাউন্টটা শুধু আপনার ইনকামকেই মিন করছে না, এটা হচ্ছে আপনার ফ্যামিলির টোটাল ইনকাম। এই কারণে এই প্রশ্নের উত্তরটা আরেকটা প্রশ্নের উপরেও ডিপেন্ড করবে। নিচে আসি আমরা, নিচে এসে বেসিক প্লাস প্রোফাইল এর নিচে ডু ইউ অর ডাজ এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রিজ। আপনি অথবা আপনার ফ্যামিলির কেউ নিচের এইসব কোম্পানিগুলোতে কাজ করে কিনা জিজ্ঞেস করতেছে। এখানে আপনি ইনফরমেশন টেকনোলজি /আইটি কোম্পানিতে কাজ করেন এবং নিচে যদি আপনি আপনার ফ্যামিলির অন্য কেউ কাজ করেন এটা রিপ্রেজেন্ট করেন। সাপোজ আমার ফ্যামিলির অন্য কেউ আমি
অটোমোবাইল কোম্পানিতে কাজ করে এটা দেখাচ্ছি। তাহলে আমার এবং আমার ফ্যামিলির যে ইনকাম করে তার টোটাল ইনকামই হচ্ছে অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্স। তার মানে হচ্ছে কম্বাইন্ডলি আপনার ফ্যামিলিতে যে কয়জন কাজ করে তাদের টোটাল ইনকামটাই হচ্ছে অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম। এবং এই সব বিষয়গুলো প্রত্যেকটা বিবেচনা করেই আপনার হাউসহোল্ড ইনকামটা সিলেক্ট করবেন। এর পরের প্রশ্ন, উড ইউ ডেসক্রাইব দ্য এরিয়া ইন হুইচ ইউ লিভ অ্যাজ? আপনি যেই এলাকায় বসবাস করেন তার বিবরণ দিন। এই প্রশ্নটাও ডিপেন্ড করবে আমি আপনাকে যে অ্যাড্রেসটা প্রোভাইড করব তার উপরেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আরবান এরিয়া থেকে আইপি গুলো প্রোভাইড করি। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ ইউর এজ? আপনার গোত্র সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। এই প্রশ্নের উত্তরটা আমরা সবসময় হোয়াইট অর ককেশন গোত্র সিলেক্ট করি, কারণ হোয়াইট অ্যান্ড ককেশন গোত্র সিলেক্ট করলে সার্ভে একটু বেশি পরিমাণে পাওয়া যায়। তবে অন্যান্য গোত্র সিলেক্ট করা যায়। তাহলে আমি হোয়াইট অর ককেশন সিলেক্ট করলাম। এর পরের প্রশ্ন, হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর কারেন্ট হাউসহোল্ড? আপনার ঘরের বর্ণনা দিতে বলতেছে। এই প্রশ্নের উত্তরটাও ডিপেন্ড করবে আপনাকে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ওই অ্যাড্রেসটা অ্যাপার্টমেন্ট অ্যাড্রেস নাকি হোম অ্যাড্রেস তার উপরেই। এখান থেকে আপনারা যদি অ্যাপার্টমেন্টের অ্যাড্রেস প্রোভাইড করা হয় তাহলে রেন্টেড অর ওন অ্যাপার্টমেন্ট যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। আর যদি হোম অ্যাড্রেস প্রোভাইড করা হয় তাহলে রেন্টেড সিঙ্গেল ফ্যামিলি হোম অথবা ওন সিঙ্গেল ফ্যামিলি হোম অথবা রেন্টেড মাল্টিফ্যামিলি রেসিডেন্স, ওন মাল্টিফ্যামিলি রেসিডেন্স যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। পরের প্রশ্ন, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য রেনুয়াল রেভিনিউ ফর ইউর অর্গানাইজেশন? আপনার কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ কত? এই প্রশ্নটা বেসিক্যালি দুইটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। একটা হলো আপনি কোন ধরনের কোম্পানিতে চাকরি করেন, এবং দ্বিতীয় প্রশ্ন হলো অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন? আপনার কোম্পানিতে কতজন লোক কাজ করে তার উপরেই ডিপেন্ড করবে আপনার কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ কত হতে পারে। তাহলে প্রথমে আমরা আমার কোম্পানিতে কতজন লোক কাজ করে এই উত্তরটা সিলেক্ট করি। আমি এখানে দিব 1000 থেকে 2500। আপনারা আপনাদের মতো করে একটা সিলেক্ট করে দিবেন। আমার প্রোফাইল মতে যুক্তরাষ্ট্রের একটা আইটি কোম্পানিতে যেখানে 1 থেকে 2500 লোক কাজ করে এই ধরনের একটা কোম্পানিতে অ্যানুয়াল রেভিনিউ যত হতে পারে এটাই আমাকে সিলেক্ট করতে হবে। তো আপনারাও যেই ধরনের কোম্পানি এবং কতজন কাজ করে এটা সিলেক্ট করার পরে এটার উপর ডিপেন্ড করেই গুগলে সার্চ দিবেন ওইরকম একটা কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ কত হতে পারে। গুগল থেকে ধারণা নিয়ে আপনারা এই প্রশ্নের উত্তর দিবেন। আমি আমার প্রোফাইলের উপর বেস করে এই প্রশ্নের উত্তর সিলেক্ট করব 100 থেকে 250 মিলিয়ন। আপনারাও আপনাদের প্রোফাইল অনুযায়ী গুগল সার্চ করে এই প্রশ্নের উত্তর সিলেক্ট করে দিবেন। তারপরের প্রশ্ন, আর ইউ হিস্প্যানিক, ল্যাটিনো অর স্প্যানিশ অরিজিন? এই প্রশ্নের উত্তরটা সবসময় নট হিস্প্যানিক সিলেক্ট করতে হবে, কারণ আপনি যদি কোনো একটা অরিজিন সিলেক্ট করেন তখন আপনাকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের সার্ভেগুলো দিবে, আপনি ওইসব সার্ভে করতে পারবেন না। এই কারণে আমরা সবসময় নট হিস্প্যানিক এই অপশনটা সিলেক্ট করব। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ ইউর সেক্সুয়াল ওরিয়েন্টেশন? এই প্রশ্নটার উত্তর সবসময় হেটেরোসেক্সুয়াল দিবেন। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ কমপ্লিটেড? এই প্রশ্নের উত্তরটা সবসময় ব্যাচেলর্স ডিগ্রি অথবা মাস্টার্স অর প্রফেশনাল ডিগ্রি এই দুইটার যে কোনো একটা দিবেন। অনেকেই ডক্টরেট ডিগ্রি সিলেক্ট করে। ডক্টরেট ডিগ্রি সিলেক্ট করলে আপনাদেরকে কিছু কমপ্লেক্স প্রশ্ন করবে যা হয়তো আপনি সলভ করতে পারবেন না, যে কারণে আমরা এখান থেকে ব্যাচেলর্স ডিগ্রি অথবা মাস্টার্স অর প্রফেশনাল ডিগ্রি যে কোনো একটি সিলেক্ট করব। তাহলে আমি এখানে মাস্টার্স অর প্রফেশনাল ডিগ্রি সিলেক্ট করলাম। এর পরের প্রশ্ন, আর ইউ রেজিস্টার্ড টু ভোট? এটা সবসময় ইয়েস দিবেন। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ স্ল্যাশ ওয়াজ ইউর মেজর এট ইউনিভার্সিটি স্ল্যাশ কলেজ? আপনি ইউনিভার্সিটি বা কলেজে কোন সাবজেক্টের উপরে স্টাডি করেছেন? এই প্রশ্নটা দিবেন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন তার উপর বেস করে। এখানে আমি যেহেতু প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করেছি আমি যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে পারি, কিন্তু আপনি যদি এখান থেকে কোনো টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেন এটা রিপ্রেজেন্ট করেন, যেমন আপনি আইটি ডিপার্টমেন্টে চাকরি করেন এটা রিপ্রেজেন্ট করলে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড আইটি দিতে হবে। আপনি যদি লিগ্যাল ডিপার্টমেন্ট সিলেক্ট করেন এখান থেকে আপনাকে অবশ্যই ল ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে। আপনি যদি ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট সিলেক্ট করেন এখানে অবশ্যই আপনাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সিলেক্ট করতে হবে। এভাবেই আপনারা কোন ডিপার্টমেন্ট সিলেক্ট করেছেন
এটার উপর বেস করেই আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। আমার এখানে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ করার জন্য কোনো নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই। আমি এখান থেকে ইকোনমিক্স সিলেক্ট করতে পারি বা হিউম্যানিটিস সিলেক্ট করতে পারি। আমি তাহলে ইকোনমিক্স সিলেক্ট করলাম। এরপরের প্রশ্ন, হোয়াট আর ইউর হাউসহোল্ড ইনভেস্টেবল অ্যাসেট নট ইনক্লুডিং হোম ওনারশিপ? আপনার হোম ওনারশিপ ছাড়া ইনভেস্ট করার মতো টাকা কত আছে? এই প্রশ্নটা আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন, তবে মোটামুটি ভালো একটা রেঞ্জ দিলে ভালো হয়। আমি 5 লাখ থেকে 9,99,000 রেঞ্জটা সিলেক্ট করলাম। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? এই প্রশ্নটা আপনারা যে কোনো একটা সিলেক্ট করতেই পারেন, তবে প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক বা খ্রিস্টান অর্থোডক্স এই জাতীয় খ্রিস্টান রিলেটেড উত্তরটা সিলেক্ট করলে ভালো হয়। আমি প্রোটেস্ট্যান্ট সিলেক্ট করলাম। এরপরের প্রশ্ন, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ শপড অনলাইন ইন ফার্স্ট 30 ডেজ? এটাও আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করতে পারেন, তবে একটু বেশি সিলেক্ট করলেই ভালো হয়। তাহলে আমি এখানে 6 থেকে 10 টাইমস এই রেঞ্জের মধ্যেই সিলেক্ট করলাম। এরপরের প্রশ্ন, ইন পলিটিক্স টুডে ডু ইউ কনসিডার ইউরসেলফ এ ডেমোক্রেটস, রিপাবলিকান অর ইন্ডিপেন্ডেন্ট? এটাও আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করতে পারেন। তাহলে আমি এখানে সিলেক্ট করব আমি ডেমোক্রেট সাপোর্ট করি। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস? ম্যারিটাল স্ট্যাটাস এটাও আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট করব ম্যারিড। পরের প্রশ্ন, হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউসহোল্ড ইনক্লুডিং ইউরসেলফ? আপনি সহ আপনার ফ্যামিলিতে কতজন লোক বাস করে? এই প্রশ্নটা আরেকটা প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট। এই প্রশ্নটা, হাউ মেনি চাইল্ড আন্ডার এজ অফ 18 লিভ ইন ইউর হাউসহোল্ড? আপনার ফ্যামিলিতে 18 বছরের নিচে কতজন বাচ্চা আছে? এই প্রশ্নটার উপর ডিপেন্ড করে। তাহলে প্রথমে আমি এই প্রশ্নটা সিলেক্ট করি। আমি সিলেক্ট করব আমার ফ্যামিলিতে 18 বছরের নিচে 3টা বাচ্চা আছে। আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করতে পারেন। আপনারা 2টা বাচ্চা সিলেক্ট করতে পারেন বা একটা বাচ্চাও সিলেক্ট করতে পারেন, তবে 3টা বাচ্চা সিলেক্ট করার উদ্দেশ্য কি এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমি আমার ফ্যামিলিতে 18 বছরের নিচে 3টা বাচ্চা আছে দেখিয়েছি, তাহলে আমার টোটাল ফ্যামিলি মেম্বার আমি 5 জন দিতে পারি। আপনি যদি 18 বছরের নিচে 2 জন দেন, তাহলে আপনার হাউস হোল্ড মেম্বার আপনি 4 জন দিতে পারেন। এখানে আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি চাইলে আপনার হাউস হোল্ড মেম্বারটা আরো বাড়িয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার প্যারেন্টসও অ্যাড করতে পারেন। তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, 18 বছরের নিচে বাচ্চার সংখ্যা কোনোভাবেই যাতে আপনার টোটাল হাউস হোল্ড মেম্বারের সংখ্যার চেয়ে বেশি না হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং এরিয়াস of the company that you work for do you have the authority to make purchase or influence the purchasing decision? আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির কোন এরিয়াতে ক্রয় সংক্রান্ত বিষয়ে আপনার ডিসিশন দেওয়ার ক্ষমতা আছে বা ইনফ্লুয়েন্স আছে? এই প্রশ্নটার উত্তর ডিপেন্ড করবে আপনি আপনার কোম্পানিতে কোন ডিপার্টমেন্টে কাজ করেন তার উপর। আপনি যদি এখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সিলেক্ট করেন, তাহলে আপনার ডিসিশন মেকিং অথরিটি অবশ্যই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের উপরেই থাকবে। সুতরাং এখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অবশ্যই সিলেক্ট করতে হবে। আর আপনি যদি এখানে টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়্যার এই ডিপার্টমেন্ট সিলেক্ট করেন, অবশ্যই এখানে হার্ডওয়্যার সিলেক্ট থাকতে হবে। আপনি যদি এখানে ফিন্যান্স ডিপার্টমেন্ট সিলেক্ট করেন, এখানে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট এটা সিলেক্ট থাকতে হবে। তার মানে এই প্রশ্নটার উত্তর ডিপেন্ড করবে আপনি এখানে কোন ডিপার্টমেন্টে চাকরি করেন তার উপর। এখানে আমি দেখিয়েছি আমি কাজ করি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে। সুতরাং ক্রয় সংক্রান্ত বিষয়ে আমার ডিসিশন মেকিং অথরিটি থাকবে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের উপর। আর প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কোম্পানির জন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করতে হলে ওই প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করা। তাহলে আমি এখানে এই প্রশ্নের উত্তর হিসেবে প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড অনেকগুলো সিলেক্ট করতে পারি। আর একটা বিষয়, আচ্ছা আমি এগুলো কাটতেছি। এতক্ষণ আমি প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রত্যেকটা প্রশ্নের নিচে একটা করে ঘর ছিল, কিন্তু এই প্রশ্নের নিচে উত্তর দেওয়ার জন্য অনেকগুলো ঘর দেওয়া আছে। তার মানে হচ্ছে এই প্রশ্নে মাল্টিপল উত্তর দেওয়ার সুযোগ আছে। একইভাবে এই প্রোফাইলের পরবর্তী অংশেও যেই সব প্রশ্নের নিচে অনেকগুলো ঘর থাকবে, তার মানে ওই সব প্রশ্নগুলোতে মাল্টিপল উত্তর দেওয়া যাবে, মানে একটার বেশি উত্তর দেওয়া যাবে। তাহলে এই প্রশ্নের উত্তর আমি একটা একটা সিলেক্ট করি। আমি আইটি হার্ডওয়্যারের উপরেই ডিসিশন মেকিং অথরিটি রাখি, এটা দিলাম যেহেতু এটা একটা প্রোডাক্ট। তারপর
আইটি সফটওয়্যারও দিতে পারি, তারপর প্রিন্টার অ্যান্ড কপিয়ার দিতে পারি, তারপর অফিস সাপ্লাই দিতে পারি, তারপর টেলিকমিউনিকেশন দিতে পারি, তারপর ফুড সার্ভিস দিব। এই 6টা সিলেক্ট করলাম। যেহেতু আমি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ করি, সুতরাং এখানে অনেকগুলো অপশন দেওয়ার সুযোগ আছে। আপনারাও এই প্রশ্নের উত্তর সিলেক্ট করার সময় আপনাদের ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করেই এই প্রশ্নের উত্তর সিলেক্ট করবেন। পরের প্রশ্ন, চাইল্ড 1 জেন্ডার অ্যান্ড এজ, চাইল্ড 2 জেন্ডার অ্যান্ড এজ, চাইল্ড 3 জেন্ডার অ্যান্ড এজ। এই প্রশ্নটা ডিপেন্ড করবে এই প্রশ্নটার উপর। আপনার ঘরে 18 বছরের নিচে কয়জন বাচ্চা আছে, এই বাচ্চাদের জেন্ডার এবং এজ সিলেক্ট করতে বলা হচ্ছে। এখানে আপনি সর্বোচ্চ 3টা বাচ্চা দেখাতে পারবেন, কারণ এই প্রোফাইলে মাত্র 3টা বাচ্চার ইনফরমেশন বসানোর জন্য অপশন দেওয়া আছে। আমার যেহেতু 18 বছরের নিচে 3টা বাচ্চা আছে, সুতরাং আমাকে চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3 এই 3টা বাচ্চার ইনফরমেশন দিতে হবে। আপনাদের প্রোফাইলে যে কয়টা বাচ্চা রিপ্রেজেন্ট করবেন, আপনাদের প্রোফাইল অনুযায়ী আপনাদেরকে এই ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। যদি এখানে আপনি 18 বছরের নিচে 2টা বাচ্চা সিলেক্ট করেন, তাহলে এখানে 18 বছরের নিচে 2টা বাচ্চার ইনফরমেশন দিবেন। আর যদি আপনি 18 বছরের উপরে একটা বাচ্চা সিলেক্ট করেন এবং 18 বছরের নিচে 2টা বাচ্চা সিলেক্ট করেন, তাহলে 18 বছরের উপরে বাচ্চার ইনফরমেশনটা চাইল্ড 1 এর জায়গায় বসিয়ে দিবেন। 18 বছরের নিচে 2টা বাচ্চার ইনফরমেশন পর্যায়ক্রমে চাইল্ড 2 এবং চাইল্ড 3 এই অপশনে বসিয়ে দিবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, 18 বছরের উপরে হোক বা 18 বছরের নিচে হোক, যে কয়টা বাচ্চার ইনফরমেশন আপনি দিবেন এগুলো যেন আপনার টোটাল হাউস হোল্ড মেম্বারে কাউন্ট করেন। আমার প্রোফাইলে আমি 18 বছরের নিচে 3টা বাচ্চা দেখিয়েছি, সুতরাং আমি 3টা বাচ্চার ইনফরমেশন পূরণ করব। চাইল্ড 1 এর জায়গায় প্রথম বাচ্চাটা দিব বয় এজ 12। আমার প্রথম বাচ্চাটা সিলেক্ট করেছি 12 বছরের একটা ছেলে। এর নিচে তারিখের জন্য যে ঘরটা দেখাচ্ছে, এখানে আমাকে ওর জন্ম তারিখটা ঠিক করে দিতে হবে। আর ডেটের নিচে যে সংখ্যাটা দেখাচ্ছে এটাই হচ্ছে বয়স। এই বয়সের ঘরটা আপনি চেঞ্জ করতে পারবেন না। উপরে ডেটের ঘরে ডেটটা অ্যাডজাস্ট করলে নিচের বয়সটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। আমাদেরকে এই ডেটটা চেঞ্জ করার মাধ্যমে উপরে যে বয়সটা সিলেক্ট করবেন এটার সাথে নিচের বয়সটাকে মিলাতে হবে। এখানে আমি বয় এজ 12 সিলেক্ট করেছি, সুতরাং আমাকে নিচেরটাও 12 বানাতে হবে। এটা করার জন্য আপনারা ডেটের ঘরে ক্লিক করবেন। ডেটের ঘরে ক্লিক করার পরে উপরে ফর্মুলা বারে এসে আমরা ডেটটা চেঞ্জ করব। ডেটটা 3টা অংশে বিভক্ত। প্রথম অংশ মাস, তাহলে আমরা মাসটা চেঞ্জ করি। 11টা কেটে এখানে দিব 5। তারপর মাঝখানের অংশটা দিন, এটাও একটু চেঞ্জ করি। এটা কেটে মাঝখানে দিব 20। তারপর পরের অংশটা সাল, এটাও কাটলাম। এটা কেটে 2008 দিলেই মনে হয় 12 বছর হবে। এই ডেটটা চেঞ্জ করার সময় মাথায় রাখবেন মাঝখানে যেন স্ল্যাশগুলো থাকে। তারপরে এন্টার দিলাম। দেখুন এন্টার দেওয়ার পরে এই ডেটটা চেঞ্জ হয়ে গেছে এবং উপরে 12 নিচেও 12 হয়ে গেছে। তার মানে হলো আমরা জন্ম তারিখটা মিলাতে পেরেছি। এরপর চাইল্ড 2 এর জায়গায় দ্বিতীয় বাচ্চার বয়স দিব গার্ল 7 সিলেক্ট করলাম। এরপর ঠিক আগের মতো করে ওর জন্ম তারিখটা অ্যাডজাস্ট করে দিই। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা চেঞ্জ করে দিলাম। 7 হলে 2013 দিতে হবে। 13 বসিয়ে দিলাম। দেখুন উপরে এবং নিচে 7 হয়ে গেছে। তার মানে হলো আমার দ্বিতীয় বাচ্চার জন্ম তারিখটা অ্যাডজাস্ট হয়েছে। এরপর তৃতীয় বাচ্চা, এটা দিব বয় 4। এখানে বয় 4 হুবহু মিলে গেছে। তারপরও আমি এই জন্ম তারিখটা চেঞ্জ করব। এখানে 5 দিব, এখানে 18 দিলাম, তারপর 2016। ঠিক আছে, দেখুন এই জন্ম তারিখটাও মিলে গেছে। আমি যে বাচ্চার বয়স এবং জন্মসাল বসিয়েছি আপনারাও একই ধরনের বসাবেন না। আপনারা একই প্রসিডিউর মেনটেন করে একটু ডিফারেন্ট জন্মসাল এবং বাচ্চার বয়স বসাবেন। বেসিক প্রোফাইলটা কমপ্লিট হয়েছে। এরপর বেসিক প্লাস প্রোফাইল, তাহলে একটু উপরে তুলি। বেসিক প্লাস প্রোফাইলে প্রথম প্রশ্নটা, ইন ইউর হাউসহোল্ড আর ইউ দ্য পারসন হু মেক্স মোস্ট অফ দ্য ডেইলি পারচেসিং ডিসিশন। এই প্রশ্নের উত্তর সবসময় ইয়েস অল ডিসিশন এটাই সিলেক্ট করবেন।
পরের প্রশ্ন, ডু ইউ কারেন্টলি ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোইং অকুপেশন? প্লিজ সিলেক্ট ওয়ান রেসপন্স অনলি। তাহলে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এখানে প্রত্যেকটা প্রশ্নই কনস্ট্রাকশন রিলেটেড, সুতরাং আমরা এখানে সরাসরি নন অফ দ্য অ্যাবভ এটা সিলেক্ট করব। পরের প্রশ্ন, ডু ইউ অর ডাজ এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রি? আপনি অথবা আপনার ফ্যামিলির অন্য কেউ নিচের ইন্ডাস্ট্রি বা সেক্টরে কাজ করে কিনা? এই প্রশ্নের নিচে উত্তর দেওয়ার জন্য দুটো অপশন আছে। এখানে দেখুন একটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে, এটা হলো আপনি উপরে দেখিয়েছেন ইনফরমেশন টেকনোলজি সেক্টরে কাজ করেন, উপরে সিলেক্ট করেছেন, এই জন্য এটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়েছে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, উপরে চেঞ্জ করলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এর নিচে উত্তর দেওয়ার জন্য আরেকটা অপশন আছে। আপনি যদি দেখাতে চান আপনার ফ্যামিলিতে আপনি ছাড়াও অন্য কেউ কাজ করে এবং সে কোন সেক্টরে কাজ করে, এই জায়গায় সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এখানে আমি আমার ফ্যামিলিতে আরেকজন কাজ করে রিপ্রেজেন্ট করব। আমি এখান থেকে সিলেক্ট করব আমার ফ্যামিলির অন্য কেউ অটোমেটিভ কোম্পানিতে চাকরি করে। আপনারাও আপনাদের মতো করে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, তবে এখানেও অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং রিলেটেড কোনো সেক্টর সিলেক্ট করবেন না। তাহলে আমি এখানে সিলেক্ট করব অটোমেটিভ, তার মানে আমি কাজ করি ইনফরমেশন টেকনোলজি সেক্টরে আর আমার ফ্যামিলির অন্য কেউ কাজ করে অটোমেটিভ সেক্টরে। এটা সিলেক্ট করতেই হবে তা কিন্তু নয়, আপনি চাইলে আপনার ফ্যামিলিতে শুধুমাত্র আপনি কাজ করেন ওভাবেও রিপ্রেজেন্ট করতে পারবেন। আপনার ফ্যামিলিতে শুধুমাত্র আপনি কাজ করেন এইরকম রিপ্রেজেন্ট করতে চাইলে এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, এই ঘরটা খালি রাখবেন। এর পরের প্রশ্ন, প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউর হাউসহোল্ড। নিচের অপশনগুলো সিলেক্ট করুন যেটা আপনার ফ্যামিলির সাথে সবচেয়ে বেশি মিলে। তাহলে উত্তর দেওয়ার ঘরে ক্লিক করলাম। এই প্রশ্নের উত্তর ডিপেন্ড করবে উপরে বেসিক প্রোফাইলে আপনি বাচ্চাদের যে ইনফরমেশন দিয়েছেন তার উপর। তাহলে চলুন উপরে গিয়ে দেখি। এখানে দেখুন আমি আমার বাচ্চার ইনফরমেশন দিয়েছি। 18 বছরের নিচে আমার 3টা বাচ্চা আছে, 18 বছরের উপরে কোনো বাচ্চা নেই। তাহলে এখান থেকে যে সেন্টেন্সগুলো আমার প্রোফাইলের সঙ্গে যাবে ওই সেন্টেন্সগুলো আমাকে সিলেক্ট করতে হবে। প্রথম সেন্টেন্সটা, I am pregnant / expecting a child within next 9 months। এই প্রশ্নটা সিলেক্ট করতে পারি বা সিলেক্ট নাও করতে পারি, কারণ এটা ভবিষ্যৎ সম্পর্কে বোঝাচ্ছে। এটা আমি সিলেক্ট করলাম। এরপরে নিচের অপশনে ক্লিক করলাম। I have one or more children under the age of 18 living in my household। এই সেন্টেন্সটা আমার প্রোফাইলের সাথে যাই। আমার 18 বছরের নিচে এক বা একের অধিক বাচ্চা আছে। এর নিচের যে সেন্টেন্সটা, I have one or more children over the age of 18 living in my household। 18 বছরের উপরে আমার যেহেতু কোনো বাচ্চা নেই, তাহলে আমার এই সেন্টেন্সটা যাচ্ছে না। I have no children living in my household, এটাও যাচ্ছে না যেহেতু আমার বাচ্চা আছে। তাহলে আমাকে অবশ্যই 2 নম্বর সেন্টেন্সটা সিলেক্ট করতেই হবে, কারণ এটা আমার প্রোফাইলের সাথে মিলে যাচ্ছে। এটা সিলেক্ট করলাম। উপরের সেন্টেন্সটা আমি চাইলে সিলেক্ট করতেও পারি, নাও করতে পারি, কিন্তু নিচের সেন্টেন্সটা আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, কারণ এই সেন্টেন্সটা আমার প্রোফাইলের সাথে মিলে যাচ্ছে। পরের প্রশ্ন, আর ইউ প্ল্যানিং টু মুভ ইন দ্য নেক্সট 12 মান্থস? আগামী 12 মাসে আপনার বাসা পরিবর্তন করার প্ল্যান আছে কিনা? এই প্রশ্নের নিচে উত্তর দেওয়ার ঘরে ক্লিক করলাম। এখানে প্রথম উত্তরটা ইয়েস ইনটু এ রেন্টেড অ্যাপার্টমেন্ট, দ্বিতীয় উত্তর ইয়েস ইনটু এ রেন্টেড হাউস, এর পরের উত্তরটা ইয়েস ইনটু অ্যান ওন প্রপার্টি। এই প্রশ্নটা বেসিক্যালি আরেকটা প্রশ্নের উপর ডিপেন্ডেন্ট। উপরে বেসিক প্রোফাইলে হোয়াট বেস্ট ডেসক্রাইব ইউর হাউসহোল্ড, আপনি কোন ধরনের বাড়িতে বসবাস করেন? এই প্রশ্নে যদি আপনি ওন সিঙ্গেল ফ্যামিলি হোম দেন, তার মানে হচ্ছে আপনার একটা নিজস্ব বাড়ি আছে, সুতরাং আপনি আগামী 12 মাসে মুভ করার কোনো সম্ভাবনা থাকার কথা নয়। আর এই প্রশ্নের উত্তর যদি আপনি ওন অ্যাপার্টমেন্ট বা রেন্টেড অ্যাপার্টমেন্ট বা রেন্টেড হাউস দেন, তাহলে অবশ্যই নিচের এই প্রশ্নে ইয়েস ইনটু অ্যান ওন প্রপার্টি হাউস এটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ইয়েস ইনটু এ রেন্টেড হাউস এটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি উপরের প্রশ্নে নিজের বাসাবাড়িতে বসবাস করেন এটা দেন, তাহলে অবশ্যই এখানে আপনারা নো সিলেক্ট করতে পারবেন। তাহলে আমি যেহেতু উপরে ওন সিঙ্গেল ফ্যামিলি হোম রিপ্রেজেন্ট করেছি, আমি এখানে নো সিলেক্ট করেছি।
অর্থাৎ উপরের প্রশ্নে আপনি আপনার নিজস্ব বাড়িতে বসবাস করেন এটা রিপ্রেজেন্ট করলে এখানে নো দিবেন। আর আপনি যদি উপরের প্রশ্নে আপনি ভাড়া ঘরে বা অ্যাপার্টমেন্টে বা ভাড়া অ্যাপার্টমেন্টে বাস করেন এটা রিপ্রেজেন্ট করলে আপনি এখানে আগামী 12 মাসের মধ্যে নিজের বাড়িতে মুভ করতেছেন এরকম রিপ্রেজেন্ট করতে পারবেন। এর পরের প্রশ্ন, ডু ইউ হ্যাভ এ ওয়েবক্যাম অ্যান্ড আর ইউ উইলিং টু ইউজ ইট ফর অ্যান অনলাইন রিসার্চ অপরচুনিটি? আপনার ওয়েবক্যাম আছে কিনা এবং আপনি এই ওয়েবক্যাম অনলাইন রিসার্চের জন্য ব্যবহার করবেন কিনা। প্রশ্নের নিচে উত্তর দেওয়ার ঘরে ক্লিক করলাম। এখান থেকে আমরা সবসময় সিলেক্ট করব আই হ্যাভ এ ওয়েবক্যাম বাট আই এম নট উইলিং টু ইউজ ইট ফর অ্যান অনলাইন রিসার্চ অপরচুনিটি। এই অপশনটা সিলেক্ট করবেন, সবসময় এই অপশনটাই সিলেক্ট করবেন। এর পরের প্রশ্ন, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক? এখান থেকে আপনারা সবসময় ইংলিশ সিলেক্ট করে দিবেন। এর পরের প্রশ্ন, টোটাল অ্যামাউন্ট অফ মানি ইউ হ্যাভ ইনভেস্টেড ইন দ্য স্টক মার্কেট অ্যান্ড মিউচুয়াল ফান্ডস ইনক্লুডিং ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড 401k। ঠিক একই ধরনের একটা প্রশ্নের উত্তর আমরা আগে বেসিক প্রোফাইল অংশে পূরণ করেছি, কিন্তু ওখানে যে ইনভেস্টেবল অ্যাসেটের কথা বলা হচ্ছিল উইদাউট হোম ওনারশিপ, ওখানে হাতে কত ক্যাশ আছে সেটাই জিজ্ঞেস করা হচ্ছিল, কিন্তু এখানে হোম ওনারশিপ সহ সবকিছু মিলিয়ে আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত আছে এটাই মিন করেছে। তাহলে উপরের প্রশ্নে যে ইনভেস্টেবল অ্যাসেট সিলেক্ট করেছিলাম ওই অ্যামাউন্টের চেয়ে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এখানে যে ইনভেস্টেবল অ্যাসেট আপনি সিলেক্ট করবেন তা অবশ্যই বেশি হতে হবে। উত্তরের ঘরে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি সিলেক্ট করব 5 লাখ থেকে 9,99,000 এই রেঞ্জ। আপনারাও একটা মোটামুটি ভালো একটা রেঞ্জ সিলেক্ট করবেন। এটাই সিলেক্ট করলাম। বেসিক প্লাস প্রোফাইলও আমরা শেষ করেছি, এরপর অটো প্রোফাইল। তাহলে একটু নিচে আসি। এই পর্যায়ে আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব না। আমি যদি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই কারণে আমি পরবর্তীতে প্রশ্ন সিলেক্ট করার সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটা, প্রাইমারি কারের ইনফরমেশন সিলেক্ট করুন। আপনি কোন ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন, আপনি কোন মডেলের গাড়ি ইউজ করেন, আপনার গাড়ি কোন টাইপের, কত সালে তৈরি হয়েছিল, ওই গাড়ি আপনি কত সালে কিনেছিলেন। গাড়ির ইনফরমেশনগুলো আমাদেরকে অবশ্যই গুগল থেকে কালেক্ট করে দিতে হবে যাতে কোনো প্রকারের ভুল না হয়। আমি এই ভিডিওর লিংকে একটা ওয়েবসাইটের ঠিকানা দিব, ওই ওয়েবসাইট থেকে আপনারা একটা গাড়ি পছন্দ করে গাড়ির ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিবেন। তাহলে আমি ওই ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে আমি সিলেক্ট করেছি BMW X5, তাহলে আমার ব্র্যান্ড হবে BMW, তারপর মডেল হচ্ছে X5। এখান থেকে আমি BMW X5 সিলেক্ট করব। BMW X5 সিলেক্ট করলাম। এটা কোন টাইপের গাড়ি ইউজ করব এটা একটু দেখে আসি। এটা হচ্ছে SUV, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব SUV। এই যে SUV সিলেক্ট করলাম। এটা কত সালে ম্যানুফ্যাকচার্ড, তাহলে আবার দেখুন এখানে প্রোডাকশন ইয়ার হচ্ছে 2000, তাহলে এখান থেকে আমি সিলেক্ট করব 2000। সিলেক্ট করলাম। আমি কত সালে গাড়িটি কিনেছি এটা আপনি ম্যানুফ্যাকচার ডেটের পরে যে কোনো একটা সাল দিতে পারেন। তাহলে আমি দিব 2006 আমি এটা কিনেছি। আপনারাও ঠিক একইভাবে ওই ওয়েবসাইট থেকে একটা গাড়ি পছন্দ করে ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার মেইন কার। আপনি চাইলে এই অপশনে আরেকটা গাড়ি রিপ্রেজেন্ট করতে পারেন। পরের প্রশ্ন, ডু ইউ ড্রাইভ এ কার রেগুলারলি? এই প্রশ্নের উত্তর আপনারা সবসময় আই ওন এ কার এটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি একটা কারের ইনফরমেশন দিয়েছেন তাহলে অবশ্যই আপনার একটা কার আছে এটা রিপ্রেজেন্ট করতে হবে। এরপর, আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ফর অটোমেটিভ রিলেটেড? এই প্রশ্নের উত্তর সবসময় ইয়েস দিবেন। এরপর, ডু ইউ প্রসেস এ ড্রাইভিং লাইসেন্স? এই প্রশ্নটার ক্ষেত্রে সবসময় আপনারা ইয়েস দিবেন। আপনার যেহেতু একটা গাড়ি আছে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে, এটাই স্বাভাবিক। এখানে বাকি যেই সব প্রশ্নগুলো আছে আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে দিবেন। এরপর আমরা যাব ফিন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স প্রোফাইল। তাহলে একটু নিচে আসি। ফিন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স প্রোফাইলে প্রত্যেকটা প্রশ্ন একটা একটা করে পূরণ করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমি এই প্রোফাইলটা তৈরি করে রেখেছি। আমি এখানে কিছু প্রশ্ন উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিব। বাকি প্রত্যেকটা প্রশ্ন আপনারা ওভাবেই এবং ওই সিস্টেম মেনটেন করেই পূরণ করবেন।
আমি এখানে দেখাবো প্রোফাইলের বাকি অংশে প্রোফাইলটা তৈরি করার সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে। ফিন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স প্রোফাইলে প্রথম প্রশ্নটা, আর ইউ সেভিং ফর কলেজ ফর এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড অর ফ্যামিলি? আপনি আপনার ফ্যামিলির কারোর জন্য কলেজ সেভিং করেন কিনা? এই প্রশ্নে আপনি যদি ইয়েস সিলেক্ট করেন, নিচের প্রশ্নে আপনাকে প্রশ্ন করা হচ্ছে হাউ আর ইউ সেভিং ফর কলেজ? কিভাবে কলেজের সেভিং করেন? তাহলে নিচের প্রশ্নে অবশ্যই আপনাকে কোনো একটা সেভিং প্ল্যান সিলেক্ট করতে হবে। উপরের প্রশ্নে ইয়েস দেওয়ার অর্থ হচ্ছে আপনার সেভিং প্ল্যান আছে, তার মানে নিচের প্রশ্নে আপনার এখান থেকে যে কোনো একটা মাধ্যমে সেভিং প্ল্যান থাকবে, এটাই স্বাভাবিক। আর উপরে যদি আপনি নো সিলেক্ট করেন, তার মানে হচ্ছে আপনার কোনো সেভিং প্ল্যান নাই। তাহলে নিচের প্রশ্নে উত্তর দেওয়ার প্রশ্নই আসে না। যেহেতু আপনার কলেজ সেভিং প্ল্যান নেই, সুতরাং আপনি কিভাবে কলেজ সেভিং প্ল্যান করেন ওই প্রশ্ন আসার কথা নয়। উপরে নো দিলে এখানে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন না। আর এখানে আমি দিয়েছিলাম ইয়েস, এই জন্য আমি এখান থেকে দুইটা সিলেক্ট করেছি। এখানে আরেকটা প্রশ্ন দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডু ইউ কারেন্টলি হ্যাভ? আপনার নিচের কোন কোন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আছে? এখানে নিচের উত্তরের ঘরে দেখুন আমি সিলেক্ট করেছি 529 কলেজ সেভিং অ্যাকাউন্ট। এটা আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, কারণ আমি উপরে 529 কলেজ সেভিং প্ল্যান আছে এটা রিপ্রেজেন্ট করেছি। আমি যেহেতু এখানে 529 কলেজ সেভিং প্ল্যান আছে এটা দেখিয়েছি, আমাকে অবশ্যই অন্য যে কোনো জায়গায় প্রশ্ন করলে 529 কলেজ সেভিং প্ল্যান আছে এটা দেখাতে হবে। একইভাবে এই প্রশ্নে যেহেতু জেনারেল সেভিং অ্যাকাউন্টস আছে এটা দেখিয়েছি, এই প্রশ্নের ক্ষেত্রে দেখুন সেভিং অ্যাকাউন্টস দেখাতে হবে। ঠিক একইভাবে এই প্রশ্নে যেহেতু আমি ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে এটা দেখিয়েছি, একইভাবে এই প্রশ্নের ক্ষেত্রেও আমাকে ব্রোকারেজ অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট করতে হবে। এখানে যদি আমি ব্রোকারেজ অ্যাকাউন্ট সিলেক্ট না করি, এই প্রশ্নে উত্তর দেওয়ার ক্ষেত্রেও আমি ব্রোকারেজ অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবো না। এক জায়গায় প্রশ্ন করেছে, আমি বলেছি আমার ব্রোকারেজ অ্যাকাউন্ট আছে, অন্য জায়গায় প্রশ্নটা একটু ভিন্নভাবে করেছে। আমি যদি বলি আমার ব্রোকারেজ অ্যাকাউন্ট নেই, তাহলে কিন্তু আমার উত্তরটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই প্রশ্নের নিচে দেখুন আমি রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করেছি, তার মানে আমি বলেছি আমার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছে, এখানেও আমি রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট দেখিয়েছি, তার মানে হলো এই প্রশ্নে যেহেতু আমি বলেছি রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে, এই প্রশ্নেও আমাকে বলতে হবে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে। এরপর এই প্রশ্নে আমি বলেছি আমার প্রাইমারি ক্রেডিট কার্ড হচ্ছে মাস্টার কার্ড। এই প্রশ্নে বলেছি আমার 3টা ক্রেডিট কার্ড আছে। সুতরাং এই প্রশ্নের ক্ষেত্রে আমি যদি এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট না করি, তার অর্থ হচ্ছে আমি উপরে আমার প্রাইমারি ক্রেডিট কার্ড মাস্টার কার্ড বলেছি, উত্তরটা মিথ্যে দিয়েছিলাম। এরপর আমি এখানে বলেছি আমার প্রাইমারি হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার ইউনাইটেড হেলথ, তার মানে অবশ্যই আমার হেলথ ইন্স্যুরেন্স আছে। দেখুন এখানে এই প্রশ্নে জিজ্ঞেস করেছে আপনার কোন কোন ধরনের ইন্স্যুরেন্স আছে। এখানে যদি আমি হেলথ ইন্স্যুরেন্স সিলেক্ট না করি, তাহলে আমি যে বললাম আমার হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার ইউনাইটেড হেলথ, এই কথাটার ভিত্তি থাকে না। আপনার যদি হেলথ ইন্স্যুরেন্সই না থাকে, তাহলে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার আসার প্রশ্নই আসে না। একইভাবে এখানে দেখিয়েছি অটো ইন্স্যুরেন্স প্রোভাইডার অল স্টেট। এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমি অটো ইন্স্যুরেন্স সিলেক্ট না করি, তার মানে বোঝাচ্ছি আমার অটো ইন্স্যুরেন্স নেই। আমার অটো ইন্স্যুরেন্স না থাকলে অবশ্যই অটো ইন্স্যুরেন্স প্রোভাইডার আসার প্রশ্নই আসে না। এভাবেই এখানে প্রায় প্রত্যেকটা প্রশ্নই একটা অন্যটার সাথে সম্পর্কিত। সুতরাং প্রোফাইল তৈরি করতে গিয়ে আপনারা প্রশ্নের নিচে ড্রপ ডাউন লিস্ট থেকে উত্তর সিলেক্ট করে দিলেই প্রোফাইল হয়ে যাবে এরকম নয়। এখানে একটা প্রশ্নের উত্তর সিলেক্ট করার সময় আপনাকে মাথায় রাখতে হবে আপনি পূর্ববর্তী প্রশ্নে কি উত্তর দিয়েছেন, অন্যথায় আপনি ড্রপ ডাউন লিস্ট থেকে প্রশ্ন সিলেক্ট করে দিলেও এটা প্রোফাইল হবে না। এরপর একটু নিচে আসি, এখানেও দেখুন প্রশ্নগুলো দেখতে অনেকটা একই রকম মনে হচ্ছে, কিন্তু আসলে প্রশ্নগুলো একই নয়। এখানেও প্রশ্ন সিলেক্ট করার ক্ষেত্রে এমনভাবে সিলেক্ট করবেন যাতে একটা প্রশ্নের সাথে অন্য আরেকটা প্রশ্নের উত্তর সাংঘর্ষিক হয়ে না যায়। দেখুন এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে আপনার কোন টাইপের ডায়াবেটিস আছে। আমি দিয়েছি ডায়াবেটিস টাইপ 1। এখানে যেহেতু আমি বলেছি আমার ডায়াবেটিস টাইপ 1 আছে, তার মানে হচ্ছে আমার ডায়াবেটিস আছে। সুতরাং উপরের প্রশ্নে আমাকে অবশ্যই ডায়াবেটিস সিলেক্ট করতেই হবে। আর এখানে প্রশ্নগুলো সিলেক্ট করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি একজন আমেরিকান। একজন আমেরিকানের ঘরে নিচের কোন কোন প্রোডাক্টগুলো থাকতে পারে। অনেকেই দুইটা প্রশ্ন সিলেক্ট করে দিয়েই মনে করে প্রোফাইল তৈরি হয়ে গেছে। এই প্রোফাইলটার উপরেই ডিপেন্ড করবে
আপনি সার্ভে পাবেন কি পাবেন না। তখন আপনি নিজে নিজেই ফ্রাস্ট্রেট হয়ে যাবেন। তখন আপনি চাইলেও প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন না। সুতরাং প্রথম প্রোফাইলটা তৈরি করার সময় আপনারা বুঝে বুঝে সময় নিয়ে তৈরি করুন। তাড়াহুড়ো করার দরকার নেই। যত বেশি তাড়াহুড়ো করবেন পরবর্তীতে তত বেশি আপনার লস হবে। এরপর নিচে আসি, মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোফাইল। এখানে প্রথম প্রশ্নটা, আপনি কত ঘন্টা টিভি দেখেন? এটা সবসময় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বাড়িয়ে দিলে মিডিয়া রিলেটেড সার্ভেগুলো বেশি পাওয়ার সম্ভাবনা আছে। এখানেও ঠিক প্রোফাইলটা তৈরি করার সময় এমনভাবে তৈরি করবেন যাতে একটা প্রশ্নের উত্তর আর একটা প্রশ্নের উত্তরের সাথে সাংঘর্ষিক হয়ে না যায়। এরপর এই প্রশ্নটা একটু দেখুন, হুইচ অফ দ্য ফলোইং সোশ্যাল মিডিয়া অ্যাপস প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ অন এ রেগুলার বেসিস? কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করেন? আমরা বাঙালি হিসেবে এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম ইউজ করি। সুতরাং একজন আমেরিকান নাগরিক আমাদের চেয়ে বেশি ইউজ করবে, এটাই স্বাভাবিক। অনেকে এখানে 3-4টা সিলেক্ট করে দিয়েই তাদের কাজ শেষ করে দেয়। অনেকেই সিলেক্ট করার সময় ইউটিউব সিলেক্ট করে না, ফেসবুক সিলেক্ট করে না, টুইটার সিলেক্ট করে না, ইনস্টাগ্রাম সিলেক্ট করে না, টুয়াইস সিলেক্ট করে না, রেডিট সিলেক্ট করে না, লিঙ্কডইন সিলেক্ট করে না। সিলেক্ট করার সময় এমনভাবে সিলেক্ট করুন যাতে বাস্তবতার সাথে মিল থাকে। আপনি যদি লিঙ্কডইন ইউজ করেন তাহলে একজন আমেরিকান লিঙ্কডইন ইউজ করবে না, এটা কিভাবে ভাবেন? আপনি যদি ইউটিউব ইউজ করেন একজন আমেরিকান ইউটিউব ইউজ করবে না, এটা ভাবাটা বোকামি। ওরা আমাদের চেয়ে বেশি ইউজ করবে, এটাই স্বাভাবিক। সুতরাং প্রশ্নগুলো সিলেক্ট করার ক্ষেত্রে মাথায় রাখুন আপনি একজন আমেরিকান হিসেবেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এখানে প্রোফাইল বানানো মানে ড্রপ ডাউন লিস্ট থেকে কয়েকটা প্রশ্ন সিলেক্ট করে দেওয়া নয়। এখানে প্রশ্নগুলো আপনাকেই করা হচ্ছে। আপনি একজন আমেরিকান হিসেবে রিপ্রেজেন্ট করতেছেন। সুতরাং একজন আমেরিকান হিসেবে চিন্তা করে প্রশ্নগুলোর উত্তর দিন। এরপর একটু নিচে আসি, এখানেও প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যাতে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের অমিল না থাকে। দেখুন এই প্রশ্নের নিচে ডিজিটাল টিভি রিসিভার সিলেক্ট করেছি, তাহলে এই প্রশ্নের নিচেও আমাকে ডিজিটাল টিভি রিসিভার সিলেক্ট করতে হবে। দেখুন এই প্রশ্নের নিচে হোম নেটওয়ার্ক / ওয়্যারলেস নেটওয়ার্ক সিলেক্ট করেছি, সুতরাং এই প্রশ্নের নিচেও আমাকে হোম নেটওয়ার্ক / ওয়্যারলেস নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। এরপর এখানে ট্যাবলেট সিলেক্ট করেছি, উপরের প্রশ্নটাতে দেখুন ট্যাবলেট সিলেক্ট করেছি। একইভাবে এখানে স্মার্টফোন সিলেক্ট করেছি, নিচের প্রশ্নে দেখুন স্মার্টফোন সিলেক্ট করেছি। এই প্রশ্নটাতেও দেখুন স্মার্টফোন সিলেক্ট করেছি। এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। এটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, বাকিটা আপনারা নিজেই ফাইন্ড আউট করে ইমপ্লিমেন্ট করবেন। এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনাদেরকে খুবই সতর্কভাবে প্রশ্নের উত্তর দিতে হবে, যাতে একটা প্রশ্নের উত্তরের সাথে আরেকটা প্রশ্নের উত্তরের সাংঘর্ষিক অবস্থান তৈরি না হয়। আমি আপনাদেরকে আবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি, প্রশ্নগুলোর উত্তর 3-4টা সিলেক্ট করেই প্রোফাইল শেষ করবেন না। যত কম প্রশ্ন সিলেক্ট করবেন পরবর্তীতে আপনার সার্ভে পেতে সমস্যা হবে, তখন আপনি নিজেই ফ্রাস্ট্রেট হয়ে যাবেন। এরপর একটু নিচে আসি, এখানে প্রশ্নগুলো একটু পড়ে দেখুন। এই প্রশ্নটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ম্যাগাজিন ডু ইউ রেগুলারলি পারচেস? ব্র্যাকেটে আছে বাট ডোন্ট সাবস্ক্রাইব টু। যেই সব ম্যাগাজিনগুলো আপনি সব সময় কেনেন কিন্তু সাবস্ক্রাইব করা নয়। এরপর নিচের প্রশ্নটা একটু দেখি, হুইচ অফ দ্য ফলোইং ম্যাগাজিন ডু ইউ কারেন্টলি সাবস্ক্রাইব টু? নিচের কোন কোন ম্যাগাজিনগুলো আপনার সাবস্ক্রাইব করা আছে? সুতরাং এখানে একটা প্রশ্ন আর একটা প্রশ্নের সাথে টোটালি অপোজিট। এই কারণে আমরা এই প্রশ্নের নিচে যেই সব ম্যাগাজিনগুলো সিলেক্ট করব এই প্রশ্নের নিচে একটাও সিলেক্ট করতে পারবো না। এরপর এই প্রশ্নটা একটু দেখুন, হোয়াট টাইপস অফ পাবলিকেশন ডু ইউ রিড? আপনি কোন ধরনের পাবলিকেশন পড়েন? এই প্রশ্নের উত্তর সিলেক্ট করার সময় আমাদেরকে এই প্রশ্নগুলো মাথায় রাখতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্ন মাথায় রাখতে হবে। এখানে যে টাইপের ম্যাগাজিনগুলো আমরা সিলেক্ট করেছি ওই টাইপের ম্যাগাজিনগুলো অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখানে এন্টারটেইনমেন্ট উইকলি সিলেক্ট করেছি, তার মানে এখানে এন্টারটেইনমেন্ট রিলেটেড পাবলিকেশন আমি পড়ি, এটা রিপ্রেজেন্ট করতে হবে। এখানে আমি ফুড অ্যান্ড ওয়াইন সিলেক্ট করেছি, সুতরাং আমাকে উপরে ফুড রিলেটেড ম্যাগাজিনগুলো সিলেক্ট করতে হবে। এখানে মেন্স হেলথ সিলেক্ট করেছি, সুতরাং আমাকে উপরে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ম্যাগাজিনগুলো সিলেক্ট করতে হবে।
আপনি যে ধরনের ম্যাগাজিনগুলো সিলেক্ট করবেন ওই টাইপের ম্যাগাজিনগুলো উপরে অবশ্যই সিলেক্ট করতে হবে। এভাবেই প্রোফাইলের প্রত্যেকটা সেকশনে প্রোফাইলটা বানানোর সময় আপনারা বুঝে বুঝেই প্রশ্নের উত্তর সিলেক্ট করবেন। আমি আর বেশি সময় নিচ্ছি না, আমি একটু নিচে যাচ্ছি। এখানে আমি তেমন একটা সময় নষ্ট করব না, এখানে আপনারা বুঝে বুঝে নিজেদের মতো করে আগে যেভাবে বলেছি ওটার উপর ডিপেন্ড করেই প্রোফাইলগুলো তৈরি করে নেবেন। তাহলে একটু নিচে আসি। ফুড অ্যান্ড বেভারেজ, এখানেও আপনারা প্রশ্নগুলো সিলেক্ট করার সময় একটা প্রশ্নের উত্তরের সাথে অন্য আরেকটা প্রশ্নের উত্তরে যেন সাংঘর্ষিক অবস্থান তৈরি না হয় ওদিকে খেয়াল রাখবেন। এরপর নিচে আসি। এখানেও আমি তেমন কিছু বলবো না, এখানেও ঠিক আপনারা একইভাবে প্রশ্নের উত্তর সিলেক্ট করার সময় একটা প্রশ্নের উত্তরের সাথে অন্য আরেকটা প্রশ্নের উত্তরের সাংঘর্ষিক অবস্থান তৈরি না হয় এভাবেই করবেন, এবং সাথে সাথে 3-4টা প্রশ্নের উত্তর সিলেক্ট করেই প্রোফাইলটা তৈরি করবেন না। মোটামুটি যত বেশি পারেন প্রশ্নের উত্তর সিলেক্ট করবেন যাতে পরবর্তীতে সার্ভে পেতে সমস্যা না হয়। তাহলে নিচে আসি। ইন্টারেস্ট, ট্রাভেল অ্যান্ড স্পোর্টস প্রোফাইল। এখানে প্রথম প্রশ্নটা দেখুন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ ইউ ডান ইন দ্য ফার্স্ট ইয়ার। উত্তরে আমি সিলেক্ট করেছি ডোমেস্টিকলি অবকাশ যাপনের জন্য গিয়েছি, ডোমেস্টিকলি বিজনেসের জন্য গিয়েছি, ইন্টারন্যাশনালি অবকাশ যাপনের জন্য গিয়েছি, ইন্টারন্যাশনালি বিজনেসের জন্য গিয়েছি। এরপর এই প্রশ্নটা একটু দেখি, ফর হুইচ পারপাস ডু ইউ ট্রাভেল বাই প্লেন। এই প্রশ্নটার উত্তর উপরের এই প্রশ্নটার উত্তরের উপরেই ডিপেন্ড করবে। যেহেতু আমি এখানে দেখিয়েছি আমি অবকাশ এবং বিজনেসের জন্য দেশের বাইরে যাই, সুতরাং আমি এখানে অবকাশ এবং বিজনেসের জন্য প্লেন ইউজ করি, এটাই হবে। এরপর একটু নিচে আসি। এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন একটার উত্তর অন্যটার সাথে সম্পর্কিত, সুতরাং প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে বুঝে তারপরেই উত্তর সিলেক্ট করবেন। এরপর এই প্রশ্নটা একটু দেখি, হুইচ অফ দ্য ফলোইং ডেস্টিনেশন আউটসাইড অফ ইউএস ডিড ইউ ভিজিট ডিউরিং দ্য ফার্স্ট 2 ইয়ার্স। গত 2 বছরে যুক্তরাষ্ট্রের বাইরে আপনি কোথায় কোথায় ভিজিট করেছেন। এখানে আমি সিলেক্ট করেছি সাউথ আমেরিকা, মেক্সিকো, এশিয়া। এরপর এই প্রশ্নটা দেখুন, গত 1 বছরে অবকাশ যাপনের জন্য নিচের কোন ডেস্টিনেশনে ভিজিট করেছেন, এবং এই প্রশ্নটা দেখুন, গত 1 বছরে ব্যবসার উদ্দেশ্যে নিচের কোন ডেস্টিনেশনে ভিজিট করেছেন। এই দুইটা প্রশ্ন ভেঙে ভেঙে করেছে, আপনাকে জিজ্ঞেস করতেছে অবকাশ যাপনের জন্য কোথায় গেছেন এবং ব্যবসার জন্য কোথায় গেছেন, কিন্তু উপরের এই প্রশ্নে অবকাশ বা ব্যবসার কথা মেনশন করা নেই, আপনি দেশের বাইরে কোথায় গেছেন সেটাই জিজ্ঞেস করা হচ্ছে। সুতরাং আপনি দেশের বাইরে যেই সব ডেস্টিনেশনে গেছেন অবকাশ যাপনের জন্য গেলেও এটার মধ্যে থেকে হবে, ব্যবসার জন্য গেলেও এটার মধ্য থেকে হবে। সুতরাং এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের উত্তর এর মধ্য থেকেই হবে। এরপর একটু নিচে আসি। এই প্রশ্নটা একটু খেয়াল করুন, হুইচ ডোমেস্টিক এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লন উইথ ডিউরিং দ্য লাস্ট 12 মান্থস। গত 12 মাসে আপনি নিচের কোন ডোমেস্টিক এয়ারলাইন্সে ফ্লাই করেছেন। এখানে আমি দিয়েছি ডেল্টা এয়ারলাইন্স এবং সাউথ ইস্ট এয়ারলাইন্স। এই প্রশ্নটা একটু দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামস আর ইউ এ মেম্বার। যেহেতু আমি এখানে দেখিয়েছি আমি ডেল্টা এয়ারলাইন্স এবং সাউথ ইস্ট এয়ারলাইন্সে গত 12 মাসে ফ্লাই করেছি, সুতরাং এখানে ফ্লায়ার প্রোগ্রাম সিলেক্ট করার সময় ডেল্টা স্কাই মিলস এবং সাউথ ইস্ট এয়ারলাইন্স র্যাপিড রিওয়ার্ডস এই দুইটা সিলেক্ট করেছি। এইসব ফ্লায়ার প্রোগ্রামগুলোর মেম্বার হয় বেসিক্যালি কিছু রিওয়ার্ডস পাওয়ার জন্য, সুতরাং যেসব এয়ারলাইন্সের আপনি ফ্লায়ার প্রোগ্রাম মেম্বার হবেন ওইসব এয়ারলাইন্সেই চড়বেন, এটাই স্বাভাবিক। সুতরাং ফ্লায়ার প্রোগ্রামগুলো সিলেক্ট করবেন এই প্রশ্নের উপর ডিপেন্ড করে। এরপর হুইচ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হ্যাভ ইউ ফ্লন উইথ ডিউরিং দ্য লাস্ট 12 মান্থস। আপনি গত 12 মাসে নিচের কোন ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে ফ্লাই করেছেন। এই প্রশ্নটা ডিপেন্ড করবে উপরে এই প্রশ্নটার উপরে। আপনি যুক্তরাষ্ট্রের বাইরে যেসব ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে ফ্লাই করেছেন ওই সব জায়গায় যেসব ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে ওই সব ফ্লাইটগুলো আপনি সিলেক্ট করবেন। এরপর আমরা একটু নিচে আসি। সিকিউরিটি কোয়েশ্চন, এই পার্টটা যদিও প্রোফাইলের সবচেয়ে নিচের অংশে, কিন্তু এটা এই প্রোফাইলের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। সিকিউরিটি পার্টে প্রশ্নগুলো দেখতে প্রায় একই রকমের, আপনি প্রশ্ন দেখে কোনটা কোন প্রশ্ন এটা সহজে বুঝতে পারবেন না।
এইসব প্রশ্নগুলোতে আপনাকে উত্তর দেখেই বুঝতে হবে। তবে এই প্রশ্নগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এক্স্যাক্টলি কয়টা শব্দ সিলেক্ট করতে বলেছে তা। এইসব প্রশ্নে ওই অংশটা আমি রেড কালারের মাধ্যমে হাইলাইট করে দিয়েছি। এই প্রশ্নে দেখুন 4টা শব্দ সিলেক্ট করার কথা বলা হয়েছে। এই প্রশ্নে 2টা শব্দ সিলেক্ট করার কথা বলা হচ্ছে। এই প্রশ্নেও 2টা শব্দ সিলেক্ট করার কথা বলা হচ্ছে। এই প্রশ্নে দেখুন 3টা শব্দ সিলেক্ট করার কথা বলা হচ্ছে। এই প্রশ্নে 3টা শব্দ সিলেক্ট করার কথা বলা হচ্ছে। আমি প্রত্যেকটা হাইলাইট করে দিয়েছি। সুতরাং আপনারা আপনাদের পছন্দ মতো শব্দগুলো সিলেক্ট করে দিবেন। সার্ভে সাইটে এইসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো প্রকারের ভুল করা যাবে না। এখানে যে কয়টা শব্দ আপনাকে সিলেক্ট করতে বলা হয়েছে এর একটা বেশি বা একটা কম কোনো প্রকারে সিলেক্ট করা যাবে না। সোয়াগবাক্স এবং মাই পয়েন্টসের 60% অ্যাকাউন্ট ব্লক হয় এই প্রশ্নগুলোর কারণে। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন যাতে কোনো প্রকারের ভুল না হয়। এরপর একটু নিচে আসি। এই প্রশ্নগুলো দেখতে হুবহু একই রকম। আপনারা প্রশ্ন দেখে কোনো প্রকারেই বুঝতে পারবেন না। আপনাদেরকে উত্তর দেখেই বুঝে নিতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর আপনি সরাসরি সিলেক্ট করতে পারবেন না। এগুলো খুবই সেনসিটিভ প্রশ্ন। সময়ের সাথে সাথে আমি এই প্রশ্নগুলোর উত্তর আপডেট করব। আপনারা এই প্রশ্নগুলোর উত্তর সিলেক্ট করার আগে গ্রুপের সিনিয়র মেম্বারদের জিজ্ঞেস করুন, অথবা আমাকে নক দিবেন, অথবা এই প্রোফাইলে যেভাবে বসানো আছে ওভাবেই উত্তরগুলো বসিয়ে দিন।